উনি যখন শ্যুট থেকে আসতেন ওনার বাসায় যে কাপড় পরতেন ওইটা পরে আমি দৌড় দিতাম নিচে। একটা সিন ছিল যে তার হাত কেটে দেয় আর কি, বুঝছেন। আমি খালি ওই সিনটা দেখতাম আর ওনাকে বলতাম যে এটা কেমনে সম্ভব যে মুভিতে দেখাইতেছে হাত নাই, ওর হাত আছে। তার শেষ মোমেন্টটা আমার সবসময় মনে থাকে, এটা আমি জানি না কিভাবে, বাট যেই দিন উনি চলে যান আমার ওই মোমেন্টটা আমি কেন জানি কোনোদিনও ভুলতে পারি না। আমার লাইফটাও কিন্তু হয়তো একটু অন্যরকম থাকতে পারতো এখন, তার মতো যদি আরও হতে পারি, মানে অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ পার্সন। আই থিঙ্ক এটা সবচেয়ে বড় আমার জন্য মিস করা বা তাকে মনে রাখা। আমরা যখন এফডিসি যাই এখনও কিন্তু অনেকে ধরেন আমার কাছে এসে হয়তো কান্না করে দেয়। বাবাকে কতটা মনে পড়ে? সে তো আসলে এভরিডে লাইফ আমার জন্য। ধরেন ছোটোর থেকে একটা অভ্যাস থাকে কি, যেখানেই যাই বা ধরেন এখন তো সোশ্যাল মিডিয়ার একটা টাইম, সো ঢুকলেই একটা রিমাইন্ডার এভরিডে থাকে। সো ইটস লাইক মিস করাচ্ছে, ইটস লাইক আই সি হিম এভরিডে, বুঝছেন। প্রতিদিনই কোনো না কোনোভাবে তাকে দেখা হয়। সো প্রতিদিন একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার থাকে যে তার কতটা কন্ট্রিবিউশন ছিল ইন্ডাস্ট্রিতে, বা অ্যাজ আ ড্যাড যখন অনেক স্টোরি শুনি তার ব্যাপারে প্রতিদিনই আসলে, তখন আরও মনে হয় যে তার মতো যদি আরও হতে পারি, মানে অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ পার্সন। আই থিঙ্ক এটা সবচেয়ে বড় আমার জন্য মিস করা বা তাকে মনে রাখা এভরিডে। আচ্ছা, আমরা যেটা দেখি আসলে আমাদের শোবিজে যারা আছে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে, তাদের অনেকের সন্তানও কিন্তু অভিনয়ে এসেছে। তো সেই জায়গা থেকে প্রয়াত অভিনেতা জসিমের মতো একজন সুপারস্টারের ছেলে হয়েও কেন আপনি অভিনয়ে এলেন না? অনেক জায়গায় আসলে এটা বলা হয়েছে যে ছোট থেকে যখন আমরা ওই যে রেস্টিং দেখতাম বা এন্টারটেইনমেন্ট, আমরা তো আসলে এগুলো অনেক পছন্দ করি, রাইট? সো তখন দেখতে দেখতে দেখা যেত কি এক একটা মিউজিক দিয়ে এক একজন আসতো। সো এই মিউজিকগুলো না অনেক আমাদের ফেভারিট ছিল। সো তখন আমার বড় ভাই সিডি কিনে নিয়ে আসতো এগুলো। সো তখন আসলে আমাদের মিউজিকের এই ভালোবাসাটা শুরু। মুভি তো ডেফিনেটলি আমরা ছোটোর থেকে দেখি, মানে এটা তো আসলে গিভেন যে মনে করেন আমাদের বাসে যত স্টাফ ছিল, যতজনই কাজ করতেন বা যাই হোক, তো সবাই মিলে কিন্তু একটা টাইমে বসে মুভি দেখতো। সো আমি কিন্তু সবার সাথে বসে ছবি টবি দেখতাম। সো ওই ব্যাপারটা সবসময় আমাদের মধ্যে ছিল। বাট বড় ভাই যখন আস্তে ধীরে সে ড্রাম কিনে বা মিউজিকের উপর একটা ইন্টারেস্ট আসে, তখন ওখান থেকে আমি আসলে ইন্সপায়ার্ড হই বড় ভাইদের থেকে, যে মিউজিক করাটা আসলে কত মজার একটা ব্যাপার। বাট এমন না যে আমরা অ্যাক্টিং করবো কি করবো না, এটা আমরা আসলে জানি না। যদি অপরচুনিটি আসে মেবি হইতেও পারে। সো উই হ্যাভ নাথিং এগেইনস্ট ডুইং মুভিজ, ইটস জাস্ট মিউজিকের ভালোবাসাটা ওইভাবে আমরা পেয়ে যাই, যেটা বাবা হয়তো মুভিতে পেয়েছে। সো ওই প্যাশনটা আমরা আর কি সামহাও পেয়ে যাই। আমরা তো আসলে চিত্রনায়ক জসিমকে চিনি, বা যতটুকু জানি পর্দার সামনে আমরা তাকে যতটুকু দেখেছি ততটুকু জানি, কিন্তু সেই মানুষটা যখন ঘরে যেত, বা ঘরের সেই মানুষটা কেমন ছিল? আমার আসলে খুব ছোট ছোট মেমোরিজ আছে, যেহেতু ছোট ছিলাম। বাট আমার চাচতো ভাই সবসময় একটা কথা বলে যে 1 in a million একটা কথা আসে না, এই কথাটা অনেক জায়গায় শুনেছি। বাট ওনার থেকে না অনেক স্টোরিজ শুনি যে মানে এরকম মানুষ আসলে পাওয়া যায় না সবসময়। এটা তো আছেই, বাট আমার মেমোরিজ না খুব কম। যেমন আমার মনে আছে যে উনি যখন শ্যুট থেকে আসতেন ওনার বাসায় যে কাপড় পরতেন ওইটা পরে আমি দৌড় দিতাম নিচে, ওইটা একটু একটু মনে পড়ে। তারপর আমার একটা ফেভারিট মুভি ছিল জিদ্দি। সো ওনার কোলে বসে ওটা দেখতে চাইতাম, কারণ একটা আঙ্কেল ছিলেন ভিলেন আর কি, চুন্নু নামে। সো একটা সিন ছিল যে তার হাত কেটে দেয় আর কি, বুঝছেন। সো ওইটা আমি বারবার দেখতে চাইতাম। সো আমি বারবার বলতাম, কারণ উনি আসছে দেখতাম তার হাত সব কিছু নর্মাল। আমি তো বাচ্চা, তখন বুঝতাম না। সো আমি খালি ওই সিনটা দেখতাম আর ওনাকে বলতাম যে এটা কেমনে সম্ভব যে মুভিতে দেখাইতেছে হাত নাই, ওর হাত আছে। সো এটা খুব মনে পড়ে। অ্যান্ড অবভিয়াসলি তার শেষ মোমেন্টটা আমার সবসময় মনে থাকে, এটা আমি জানি না কিভাবে, বাট যেই দিন উনি চলে যান আমার ওই মোমেন্টটা আমি কেন জানি কোনোদিনও ভুলতে পারি না। বিকজ আই রিমেম্বার প্রথম আমি দেখেছিলাম যে উনি হয়তো পড়ে যায় বা হোয়াট এভার। সো এই অল্প অল্প কিছু আমার মেমোরি আর কি আছে। বাট অ্যাজ আ হিউম্যান বিইং আমরা যখন এফডিসি যাই এখনও কিন্তু অনেকে ধরেন আমার কাছে এসে হয়তো কান্না করে দেয় এখনও, মানে বাবার কথা বলতে বলতে। এবং সবাই একটা কথা বলে যে আপনার বাবার জন্য এত দূরে আমরা আসছি বা জুতা পরা শিখেছি। এটা একটা মজার স্টোরি যে এফডিসি সেটে সে কাউকে স্যান্ডেল পরতে দিত না। সো এগুলো অনেক মজার মজার স্টোরি সবসময় শুনতে হয়। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট জিনিসকে আমি আজ পর্যন্ত কোনো নেগেটিভ কিছু শুনি নাই, মানে কারোর থেকে। সবসময় ভালো দিকগুলোই শুনেছি। সো আই এম আ ভেরি প্রাউড সান ইন দ্যাট টার্ম।
আমাদের চলচ্চিত্রের খুব কম নায়ক আছে যাদের নামে এফডিসিতে কোনো স্থাপনা আছে, কিন্তু সেই জায়গা থেকে একটা বিল্ডিং কিন্তু আছে বা একটা ফ্লোর আছে যেটা হচ্ছে জসিম ফ্লোর। এত বছর যে তার ফ্লোর আছে বা তার নাম আছে, আমার যে কি ভালো লাগে। মানে আমি প্রতিবার যখন ওখানে যাই একটা ছবি তুলি, অ্যান্ড এটা আপনি যেটা বললেন যে আসলে আর কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামে হয়তো এখনও বিল্ডিংটা নাই, বাট আমার মনে হয় যে এফডিসিতে এগুলো করাটা আরও ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন এফডিসি যাই আমরা কিন্তু কোনো হিস্ট্রি দেখতে পারি না। আমি কিন্তু ফ্রেন্ডদের নিয়েও যখন যাই বা ব্যান্ডকে নিয়েও যখন যাই তখন কিন্তু খালি স্টোরি বলতে পারি যে এখানে শুটিং হইতো, এটা হইতো, সেটা হইতো। বাট আমার মনে হয় সবার মেমোরি থাকা উচিত, মানে আমার আব্বারই না। যেমন কত নায়ক আছে, ধরেন রাজ্জাক আঙ্কেল আছে, মান্না আঙ্কেল আছে, সালমান শাহ আঙ্কেল উনি আছেন, ইভেন সাকিব আঙ্কেলও এটা আই থিঙ্ক ডিজার্ভ করে, ইউনো, যে যারা আইকনিক অ্যাক্টার্স ছিল সবারই কিছু না কিছু মেমোরি থাকা উচিত। ফ্লোর যে থাকতে হবে সেটাও না, বাট আমরা কিন্তু কোনো ব্যানারও দেখি না কারোর, বা কোনো মেমোরি যে ধরেন একটা মুভিতে আপনি একটা কাপড় পরেছেন যেটা অনেক আইকনিক, ওইটাও তো কিন্তু আপনি একটা কোথাও রাখতে পারেন, সেটাও কিন্তু নাই। সো আমার মনে হয় একজনের ফ্লোর থাকার চেয়ে সবারই একটা মেমোরি থাকা উচিত এফডিসিতে, তাহলে সবাই গেলে জানতে পারবে অনেক কিছু। মায়ের সঙ্গে কিন্তু আমাদের অনেক স্মৃতি থাকে বা মায়ের সঙ্গে আমরা অনেক বেশি ফ্রি থাকি। বাবাকে প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও কিন্তু আমরা বাবাকে সেই ভালোবাসার কথা জানান দিতে পারি না। জি। তো এখন যখন দেখেন যে অন্যরা তার বাবাকে নিয়ে ভালোবাসার কথা বলছে বা বাবাকে ভালোবাসার কথা জানাতে পারছে, সেই সময়টাতে নিজের মধ্যে কোনো আক্ষেপ জন্ম নেয় কিনা? কিছুটা তো হয়, ধরেন বড় হইতে হইতে তো ওই ফিগারটা পাই নাই কোনো সময়। সো যেটা প্রথমেই বললাম যে ওই রিমাইন্ডারটা কিন্তু প্রতিদিন আমার জন্য, রাইট? অনেকের যেটা হয় ধরেন একটা টাইমে সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু ভুলে যায় অনেকে, বাট আমার জন্য তো এটা অনেক টাফ। সো ওইটা কিন্তু আমার প্রতিদিন হবেই। সো মাঝে মাঝে তো ডেফিনেটলি মনে হয় যে আমার লাইফটাও কিন্তু হয়তো একটু অন্যরকম থাকতে পারতো এখন, রাইট? বাট যেমনি আসি উই আর ভেরি হ্যাপি, বাট মিস তো ভাই এটা সবাই আসলে সবভাবেই করে, সেটা আমার দিকে থাকবেই সব সময়। আপনাকে হয়তো বা তিনি উপর থেকে দেখছেন কিন্তু আপনার কথা তিনি শুনতে পাচ্ছেন না। তবুও যদি বাবা দিবস উপলক্ষে বাবাকে স্মরণ করে অন্য বাবারা যারা আছে সেই বাবাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি আসলে যেহেতু ওই রকম কোনো সময় ফাদার ফিগার পাই নাই, সো আমি তো ফিলিংটা জানি না। বাট তবে আমি একটা জিনিস প্যারেন্টসদের বলতে পারি, আসলে বাবা মা মিলায়, যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে প্যারেন্টস আর বাচ্চাদের রিলেশনশিপটা খুবই খুবই ট্রান্সপারেন্ট থাকা উচিত। মানে যেটা করতে চায় সেটা করতে দেওয়া উচিত, এবং বাচ্চাদেরকে বোঝা উচিত যে তারা কি চায় এবং তারা কি মেন্টাল স্টেটে আছে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার বাবা মার সাথে একটা বেস্ট ফ্রেন্ডের মতো কথা বলতে পারবেন, শেয়ার করতে পারবেন, আমার মনে হয় ওইটা সব থেকে ইম্পর্টেন্ট। তখনই কিন্তু আপব্রিঙ্গিং বোঝা যায় একটা মানুষের। ধরেন একটা বাচ্চার সাথে আপনি কিছুক্ষণ কথা বললেই বুঝবেন কিন্তু যে তার আপব্রিঙ্গিং কেমন। সো আমার মনে হয় সবসময় ক্লোজ রিলেশনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড বাচ্চাদেরকে ব্লেম করাটা আমার মনে হয় একটু কমাতে হবে। মনে করেন আমার আজকে মন খারাপ, আমি প্যারেন্টসকে যা বললাম, তখন যদি আমাকে ধরেন বলে যে না তুমি এটা করছো দেখে ভুল হয়েছে, এটা কেন করছো, রেদার আমার মনে হয় যে তখন যদি তারা মন খুলে শেয়ার করতে পারে, আমার মনে হয় ওইটা সব থেকে ইম্পর্টেন্ট। বিকজ আমার প্যারেন্টসের কাছে যদি আমি কিছু শেয়ার না করতে পারি তাহলে আমি কার কাছে যাব? হয়তো সবার কিন্তু সিবলিং থাকে না। সো আমার মনে হয় প্যারেন্টসের ক্ষেত্রে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে বেস্ট ফ্রেন্ডের মতো রিলেশনটা রাখা।